বন্ধুরা, তো আজকে খুবই আনন্দের সহিত তোমাদের সামনে আমি প্রকট হলাম। নমস্তে, নমস্কার, খুলুমখা, সত শ্রী আকাল, আদাব। বন্ধুরা, আজকে আমি এতই আনন্দিত যে আমি ভাষায় প্রকট করতে পারবো না। আজকে এতটাই আনন্দ লাগছে। আমি যেই উদ্দেশ্য নিয়ে আমি আমার সংঘর্ষ শুরু করেছিলাম, এই সংঘর্ষটা আজকে যবনিকা পতন হলো। একটু তাও মারা তো বানতা হে। ঘটনা হচ্ছে, আজকে জেআরবিটি গ্রুপ সি WPC 264 অফ 2024 পার্টি হচ্ছে, পিটিশনার হচ্ছে কিঙ্কর ভৌমিক ভার্সেস স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড আদার্স। এই কেসটার আজকে ফাইনাল হিয়ারিং হলো এবং ওরাল জাজমেন্ট দিয়েছে। ওরাল জাজমেন্ট দেওয়ার পর এটা এখানে আগামীকালকে কিংবা পরশু দিন বা 2-3 দিনের মধ্যে এটা চলে আসবে, তখন আমি আপলোড করে দেবো আমার চ্যানেলে। তো ঘটনা হচ্ছে, আজকে আমাদের মাননীয় বিচারপতি শ্রী পুরকায়স্থ সাহেব, উনি খুব সুন্দর এমিকেবল সলিউশন দিয়েছেন। কেসটা হয়েছিল কি, কিঙ্কর ভৌমিকের কেসটা। কিঙ্কর ভৌমিকের কেসটা ছিল টেকনিক্যাল, যারা ক্যান্ডিডেট ছিল টেকনিক্যাল পোস্টের জন্য। জেআরবিটিতে কী কী পোস্ট ছিল? LDC, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, TAFS গ্রেড 3 মানে প্রমোশনাল, TAFS গ্রেড 3 এক্সেপ্ট এগ্রি অ্যাসিস্ট্যান্ট এক্সেপ্ট TAFS গ্রেড 3 নন প্রমোশনাল, জুনিয়র অপারেটর উইদিন ব্র্যাকেট পাম্প মিন্স পাম্প অপারেটর, আর লাস্টেটা ছিল জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর উইদিন ব্র্যাকেট আনকমন। তো জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর উইদিন ব্র্যাকেট আনকমন, এটার পোস্ট সংখ্যা ছিল 209টা পোস্ট ছিল। আর জুনিয়র অপারেটর উইদিন ব্র্যাকেট পাম্প, সেটার পোস্টের সংখ্যা ছিল 236টা। দুটো ক্লাব করলে হয় 445টা পোস্ট। তার মধ্যে অনলি 52 to 53 পোস্ট, 52 থেকে 54টা পোস্ট দেওয়া হয়েছিল। বাকি 383টার মতো পোস্ট ভ্যাকেন্ট ছিল। কেন? কারণ দপ্তর বলেছিল ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেটস, মানে যা তা করেছিল দপ্তর। বন্ধুরা, এই কেসের ভিতরে আরও এটার বিষয় নিয়ে আলোচনা করবার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো। আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশানস ডিং ডং করে। তো বন্ধুরা, চলো আবার চলে আসি আমাদের মেইন মুদ্দায়। তো এখানে জেআরবিটি কর্তৃপক্ষ কি বলেছিল? 100% ট্রান্সপারেন্সি নিয়ে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। আজকে মাননীয় জাজ হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এটাকে বলে ধুয়ে দিয়েছে, একদম ধুয়ে দিয়েছে। বলেছে যে তোমরা বারবার বলেছো যে এটা কম্বাইন্ড তোমরা নিয়েছো। কি কম্বাইন্ড নিয়েছো? গ্রুপ সির মধ্যে LDC, এগ্রি অ্যাসিস্ট্যান্ট এবং পাম্প অপারেটর, জুনিয়র অপারেটর পাম্প এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। জুনিয়র অপারেটর পাম্প, আচ্ছা তোমরাকে আমি জুনিয়র পাম্প অপারেটর তোমরা ধরে নাও, ঠিক আছে? তো জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, এই দুটো পোস্ট হচ্ছে টেকনিক্যাল পোস্ট, নেচার অফ পোস্ট ইজ টেকনিক্যাল। আর বাকি যেটা ছিল LDC, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এগুলো হচ্ছে নন টেকনিক্যাল। যেই জায়গায় LDC পোস্টের মধ্যে সংখ্যা ছিল 1,500 পোস্ট, সেটা ছিল 01/2020 অ্যাডভার্টিজমেন্ট নাম্বার আমি বলেছি। এটা পাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার 2020 ইটসেলফ, ঠিক আছে? তার জন্য ফর্ম ফিল আপ হয়েছিল অনলাইন, ঠিক আছে? এটার জন্য
বাকায়দা প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন বেরিয়েছিল। তারপর গ্রুপ ডি 2500 পোস্ট নেওয়া হলো, ঠিক আছে, ফর্ম ফিল আপ করা হলো। তারপর কি হলো, আবার এটাকে অ্যামেন্ডমেন্ট করে আরও পোস্ট এটার মধ্যে ঢুকিয়ে 1500 পোস্টটাকে বাড়িয়ে 2410টা পোস্ট, 2410টা পোস্ট করা হলো। এটার মধ্যে আরও 900টার উপর পোস্ট এডিশন হয়ে গেল। ইন এডিশন টু 1500 পোস্ট আরও 900 সামথিং পোস্ট এখানে অ্যাড হলো। তো অ্যাড হবার পর তার মধ্যে 445টা পোস্ট হচ্ছে টেকনিক্যাল। রিমেম্বার, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল দে আর ডিফারেন্ট পোস্টস, ঠিক আছে। এটা একসঙ্গে কম্বাইন্ড এক্সাম নেওয়া যায় না। আমি আরটিআই এর পর আরটিআই, আরটিআই এর পর আরটিআই, আরটিআই এর পর আরটিআই করলাম। আগে বাম আমলে বিফোর 2018 আরটিআই করলে সঠিক তথ্যটা পাওয়া যেত, ঠিক আছে। যদি আরটিআই এর সময় এসপিআইও, দ্যাট ইজ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, যদি কোনো তথ্য দিয়ে না থাকতো তখন ফার্স্ট অ্যাপিলেট অথরিটিকে আমি করতাম, আপিল করতাম ওনার সম্মুখে, আমার হিয়ারিং হতো। তখন উনিও যখন সাপ্রেস করতেন ইনফরমেশন, আমি তখন সেকেন্ড আপিল করতাম টিআইসিতে, ত্রিপুরা ইনফরমেশন কমিশন। সেখানে স্টেট চিফ ইনফরমেশন কমিশনার আমার হিয়ারিংয়ের ব্যবস্থা করতেন, এবং তখন ওনাকে যখন আমি সব কিছু বুঝিয়ে বলতাম তখন সমস্ত কিছু ডকুমেন্ট উনি ওয়ার্নিং দিয়ে ওদেরকে বলতো এগুলো পাবলিক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল থাকা দরকার, তোমরা কেন দিচ্ছ না। তখন এইভাবে সমস্ত ইনফরমেশন পাওয়া যেত। ইভেন ক্যাবিনেটের যে ডিসিশন, যেটা কি বলে সেকশন 10 সাবসেকশন 1 সাবসেকশন 2 যেখানে বলে দিয়েছে যে এটা দেওয়া যায়, সব দিয়ে দিত। কিন্তু জেআরবিটি ফরমেশন হবার পর আফটার 2018 ওএমআর শিট পর্যন্ত দেখতে দেয়নি, আগে হলে দেখতে দিত। আরেকটা তাজ্জবের বিষয় হচ্ছে টিআরবিটি দেখতে দিচ্ছে, আপলোড করে দিয়েছে যার যার ইয়েতে, এই আইডিতে, লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে নিজেদের ওরা দেখে ফেলেছে। যেমন এই শুধু আমি টেট এক্সামের কথা বলছি না, টিআরবিটি আবার স্কুল লাইব্রেরিয়ান নিয়েছিল, সেই অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান না স্কুল লাইব্রেরিয়ান সামথিং লাইব্রেরিয়ান নিয়েছিল। সেই লাইব্রেরিয়ানের পোস্টগুলিতে যারা যারা করেছে, মানে ফেল করেছে, তারাও দেখতে পেয়েছে নিজের আইডিতে, নিজেদের ওএমআর শিটে কত পেয়েছে ওরা। এটা স্ক্যান কপি আপলোড করে দিয়েছিল, কিন্তু জেআরবিটিতে করেনি। কেন? ষড়যন্ত্র। এটা 100% ট্রান্সপারেন্সি হয়নি। যেটা মধ্যে কি বলেছিল, জেআরবিটির প্রক্রিয়াটা কী ছিল, আফটার ফর্ম ফিল আপ রিটেন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড। যেটা হয়েছিল আমাদের 20 এবং 22, যথাক্রমে 20 এবং 22 তারিখ। 20 তারিখ হয়েছিল গ্রুপ ডিটা আর 22 তারিখ হয়েছিল গ্রুপ সিটা, অগস্ট 2021-এ। মনে আছে তো? যেটা গ্রুপ সির হয়েছিল সেটা রিটেন হয়েছিল দুটো ধাপে, একটা 70 মার্কসে আর একটা 100 মার্কসে। তো দুটো ওএমআর শিট, একটা 70 মার্কসের একটা 100 মার্কসের, টোটাল 170, আর 30 মার্কস ছিল ভাইবা বয়েসে, ঠিক আছে। তো আউট অফ 170 এটার পাস মার্ক কত ছিল, 30% ছিল ফর রিজার্ভেশন ক্যাটেগরি ক্যান্ডিডেট, যার মধ্যে পড়ছে এসসি, এসটি, পিডাব্লিউডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। এসসি, এসটি, পিডাব্লিউডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান, এটা হচ্ছে রিজার্ভেশন ক্যাটেগরি ক্যান্ডিডেটস, ঠিক আছে। তাদের জন্য 30%, ওরা যদি মেয়ারলি 30% যদি 170, 30% হচ্ছে 51 হচ্ছে পাসিং স্কোর আউট অফ 170। আর আগে এটা সেরে নিই যে 51 এটা কোনটা, রিজার্ভেশন ক্যাটাগরি। এসসি, এসটি, পিডাব্লিউডি মিনস পারসনস উইথ ডিসেবিলিটি, কিন্তু পারসনস উইথ ডিসেবিলিটির মধ্যেও আরও 4টে বেঞ্চমার্ক দ্বারা ওরা ইয়ারমার্ক করে রেখেছে, বেঞ্চমার্ককে ইয়ারমার্ক করে রেখেছিল, কিন্তু যেটা ওরা কখনো অ্যাডভার্টিজমেন্টে উল্লেখ করেনি, ঠিক আছে। তো এটা একটা গেল, আরেকটা হচ্ছে এক্স সার্ভিসম্যান। তো এটা হচ্ছে কোনটা, রিজার্ভেশন। আর আনরিজার্ভ যেটা ইউআর, জেনারেল ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাদের জন্য ছিল 35%। 35% হচ্ছে
59 পয়েন্ট সামথিং। তাহলে এটা মানে তোমরা একটা ইয়ে করে নাও, যে একটা মুড ধরে নাও 60 যারা পেয়েছে ইউআর, এটা হচ্ছে পাসিং স্কোর ফর ইউআর ক্যান্ডিডেটস ইন গ্রুপ সি এক্সামিনেশন। তো 51 আর 60 এটা ছিল পাসিং স্কোর। প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন একটা আপলোড করেছিল জেআরবিটি, এটা হচ্ছে ওদের কাইন্ড অফ বলতে পারো গাইডলাইন, ঠিক আছে, ব্রোশিওর বলতে পারো, একটা ব্রোশিওর। তো ব্রোশিওর মিন্স গাইডলাইন, ওই গাইডলাইনের বাইরে ওরা যেতেই পারবে না, যেটা ওরা জিএপিএনটির থেকে ওরা ইয়ে করেছিল আফটার ক্যাবিনেট অ্যাপ্রুভেল। জিএপিএনটি যেটা গাইডলাইন ফ্রেমওয়ার্ক বেঁধে দিয়েছিল, ওই ফ্রেমওয়ার্কের মধ্যে ওরা করতে হবে। এখানে ওরা অনেক ধান্দালি করেছে, তোমরা আমার ভিডিওতে দেখে নিও, সেখানে আমি ধান্দালির সমস্ত কিছু আমি বলে দিয়েছি। তো এখানে আমি আসছি আজকের যে কেসটা। তো এখানে ওই যে প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন, এটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। সেই প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনের গ্রুপ সির যেটা মানে কাইন্ড অফ ব্রোশিওর আমি বললাম একটু আগে, তো এটার পয়েন্ট নাম্বার 24 আছে ইয়ে স্ক্রুটিনি অফ ডকুমেন্টস। এটা হচ্ছে স্ক্রুটিনি অফ ডকুমেন্টস। ডকুমেন্ট স্ক্রুটিনি করতে হবে। কখন স্ক্রুটিনি করতে হবে? যখন ক্যান্ডিডেটরা পাস করবে, মেয়ারলি পাস করবে, মিন্স রিজার্ভেশন ক্যাটাগরি ক্যান্ডিডেটরা 30% স্কোর করবে, দ্যাট ইজ 51, আর আনরিজার্ভ স্কোর করবে 35%, দ্যাট ইজ 60। তাহলে 51 এবং 60 আনরিজার্ভ অ্যান্ড রিজার্ভ, এটা ছিল বেঞ্চমার্ক নাম্বারটা। যারা করবে এই সমস্ত ক্যান্ডিডেটদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এগুলো স্ক্রুটিনাইজ করা হবে। স্ক্রুটিনি করবার পর তারপর গিয়ে যখন এই যে ছাঁকনি, এই স্ক্রুটিনি মানে ছাঁকনি হবে, সেখান থেকে ক্যান্ডিডেটদের ছেকে ইয়ে করা হবে এই ইন্টারভিউর জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ অ্যানাদার থিং অ্যান্ড স্ক্রুটিনি ইজ অ্যানাদার। স্ক্রুটিনি যদি করা হতো তাহলে আজকের এই উদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হতে হতো না জেআরবিটির। ওরা এই লেভেলটা ওরা স্কিপ করেছে, এই যে লেভেলটা স্কিপ করেছে। এখন যদি কেউ চায় পুরো রিক্রুটমেন্ট প্রসেস এটা দিয়ে ক্যান্সেল করতে পারে, কিন্তু এটা অ্যামিকেবল সলিউশন হবে না। তাই আদালত বলেছে যে যারা অলরেডি চাকরি করছে তাদেরকে ডিস্টার্ব না করে, যারা বঞ্চিত হয়েছে এই যে স্ক্রুটিনির ফলে না হওয়ার ফলে, আমি বলছি কি হয়েছে আমি বলছি, যেটা আদালত ধরেছে, যেটা আমি বলতাম বারবার, এটা আদালতও ধরে ফেলেছে। এই যে স্ক্রুটিনি হয়নি, ওরা বলেছে কম্বাইন্ড এক্সাম হয়েছে। কম্বাইন্ড এক্সাম হবার পর 1:3 হিসেবে রিজার্ভ এবং আনরিজার্ভ ওদেরকে ডাকানো হয়েছে। পোস্ট ওয়াইজ ডাকা হয়নি, ক্যাটাগরি ওয়াইজ ডাকা হয়নি। এখানে 1:3 হিসেবে 2410, দ্যাট ইজ 2410 জনের মধ্যে 1:3 হিসেবে ইউআর 52%, তার এসসি 17% অ্যান্ড রিমেনিং 31% এসটি। তার মধ্যে থেকে 1% করে টোটাল 4% পিডাব্লিউডি আর এক্স সার্ভিসম্যান 2%। এটা ডাকান এইভাবে যে ইয়েটা তৈরি হলো, মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট, যারা ওই 7000 সামথিং, এটা তৈরি হয়েছে। কিন্তু 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 এটা ছিল পুরোপুরি ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি। এটা হতে পারে না। এটা স্টেট গভর্নমেন্টের যে রিজার্ভেশন রুল, এটাকে ভায়োলেট করে। যে শেডিউলটা আছে 100% রোস্টার, ঠিক আছে, কি দরকার ছিল? কিভাবে ওরা ছাঁকনিটা করতো? কেন বলেছিল স্ক্রুটিনি? ওই স্ক্রুটিনিতে ওটা হতো। কোনটা হতো? এই যে 1500 এলডিসি পোস্ট, 1500 এলডিসি পোস্ট থেকে 1500 ক্যান্ডিডেটদের মধ্যে ইউআর 48%,
সেখান থেকে 1% পিডাব্লিউডি, তারপর 31% এসটি, সেখান থেকে 1% পিডাব্লিউডি, তারপর এসসি 17%, সেখান থেকে 1% পিডাব্লিউডি, এরপর এক্স সার্ভিসম্যান 2% সেখান থেকে। ঠিক আছে, এইভাবে করে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, এভাবে হতো। কিন্তু এটা যে হয়নি, এটা কি হলো, যে সিলেবাসটা ছিল এই যে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, হ্যাঁ টেকনিক্যাল, ওদের সিলেবাস মানে সিলেবাসই মিলে না, ওদের সিলেবাসই মিলে না। যেটা আর রিক্রুটমেন্ট রুলস বলা হয়, এটা আরটিআই করে আমরা তুলেছিলাম। আমার এক দাদা, হ্যাঁ সমরেশ দা, উনি তুলেছিলেন। উনি আমাকে দেখালেন যে দেখো সিলেবাসই মিলে না, কারণ উনি টেকনিক্যাল, উনি ফিটার। ঠিক আছে, এই ওনার ও যে সার্টিফিকেট আছে এনটিসি, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এটা হচ্ছে ফিটারের। ঠিক আছে, এখানেও একটা গল্প আছে আমি বলবো। তো সিলেবাসই মিলে না, এটা নিয়ে আমি ভিডিও করে আমি আগেই বলে দিয়েছি যে আর নিয়ে বিরাট বড় ঝামেলা আছে। কোন আর ফলো করেছে? জেআরবিটি বলছে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের 7, ডেটটা মনে রাখো, ডেটটা মনে রাখো তোমরা, যেটা বলছি জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের পোস্টের যে আর অ্যাকর্ডিং টু জেআরবিটি অথরিটি, যেটা ওরা মুচলেখা, যেটা ওরা এফিডেভিট করে কোর্টে জানিয়েছে এবং আমাকেও দেখিয়েছিল, আমি বলেছিলাম এটা কলা পাতা, আমি এই ওয়ার্ডটা ব্যবহার করেছিলাম ডাইরেক্টলি চেয়ারম্যানের সামনে, যেটা কলা পাতা স্যার, এটা কলা পাতা, এটা কোনো আর না, এবং এটাই প্রমাণিত হলো। এখন আমি বলছি, ওরা বলেছে অ্যাকচুয়ালি ডেটটা হচ্ছে 7/12/2020, না 10 না 11। যাই হোক, আমি ওই 10 আর 11 মধ্যে কেন গণ্ডগোল হয়েছে আমি বলছি, কারণ যেটা রিপিল হয়েছে সেটা হচ্ছে 10/12/2020, 10/12/2020 আর রিপিল হয়ে 24/2/2021 নতুন আর কেম ইনটু ইফেক্ট। ডেটটা মনে রাখবে, 7/10/2020 না, 7/12/2020। তো 7/12/2020 যদি ওরা আর মানে ফলো করে থাকে, তাহলে সেই আরটা তো 10/12/2020-তে রিপিল্ড, মানে এটা অবসোলিট হয়ে গেছে, এটা আর কোনো কাজই না, এটাকে বাদ দিয়ে দিয়েছে কে? ক্যাবিনেট অ্যাপ্রুভেলে বাদ দিয়ে দিয়েছে অথরিটিসরা। ঠিক আছে, যদি 7/12 ওরা ফলো করে থাকে। আর 7/12/2020 এটা যে ডেটটা, এই যে আরটা, এই আরটা আর কিছুই না, এটা হচ্ছে 2017 আর। যেই আর ফলো করে ডিডাব্লিউএসে ইন্টারভিউ হয়েছিল, ওয়াক ইন ইন্টারভিউ হয়েছিল, ওই আরটা রিপিল হয়নি। ওই আরটা রিপিল হয়েছিল 10/12/2020-তে। কিন্তু জেআরবিটিকে ডিডাব্লিউএস কোন আরটা পাঠিয়েছে? ওই 2017। এটার মধ্যে ওই ডেটটা দিয়ে দিয়েছে 7/12/2020, কারণ ওদের কাছে কোনো আর নেই, কারণ এই আরটা তো 10 তারিখে রিপিল হয়ে গেছে এবং নতুন আর বেরিয়েছে এই ইয়েতে, এই আফটার অ্যাডভার্টিজমেন্ট। তো অ্যাডভার্টিজমেন্ট যখন করে, যেই সিলেবাসটা মেনশন ছিল 7/12/2020-তে, ওই সিলেবাসের সঙ্গে কিছুই, মানে যেটা রিটেনে লেখা ছিল ওইটার সঙ্গে এটা আসেনি, যেটা মানে অফিস ওরিয়েন্টেশন যে পার্টটা, ওটার সঙ্গে এই সিলেবাসের সঙ্গে যে প্র্যাকটিক্যালি যে এক্সাম হয়েছে আর এর সঙ্গে এই এক্সামের কোনো ম্যাচই হয়নি। কোনটার সঙ্গে ম্যাচ হয়েছে? 24/2/2021 এটার সঙ্গে, সিলেবাসের সঙ্গে। ওই সিলেবাসটা ফলো করেছে কোনটা? এরও 12 দিন আগে, 12/2/2021। কীভাবে সম্ভব? এত বড় ঘোটালা করেছে জেআরবিটি। ঠিক আছে, তো তার জন্য কি হয়েছে, এই যে টেকনিক্যাল পোস্টে টেকনিক্যাল আর নন টেকনিক্যালকে খিচুড়ি পাকিয়ে দিল। খিচুড়ি পাকাবার পর হজম করতে পারেনি, যারা
রিটেন টেস্টে টিকে ছিল ক্যান্ডিডেটরা, ওই যে সিলেবাসের ঝামেলায়, সিলেবাস ফলো করেনি জেআরবিটি, হ্যাঁ, তার জন্য রিটেন টেস্টে তো অনেকে ক্লিয়ার করেছে কিন্তু নাম্বার কম পেয়েছে। যেমন কেউ সাপোজ যেমন কিঙ্কর রিটেনে স্কোর করেছে 57, ঠিক আছে, সে হচ্ছে এসসি ক্যান্ডিডেট। আর জেআরবিটি শুধু এত গর্দব ওরা এত গর্দব, যখন আমি করলাম, আগে আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল এখান থেকে, এই কিঙ্করের তরফ থেকে এই জেআরবিটিকে, এত নাম্বার পাঠিয়েছে, তো সে তখন ওটার সঙ্গে অ্যানেক্স করা হয়েছিল ওর এসসি সার্টিফিকেট। আর ও যখন ফর্ম ফিল আপ করে অনলাইন, তখনই এসসি সে জানিয়ে দিয়েছিল, এবং সে এসসির সে ফি পেমেন্ট করেছিল। এসসির কত টাকা ছিল? 150 টাকা বোধ হয়, আর ইউআরদের বোধহয় 200 টাকা এমন ছিল। তো এই এসসির পেমেন্ট সে এই ফিটা পেমেন্ট করে সে পরীক্ষাটা দিল। তো ওদের ডাটাবেসে তো অলরেডি সে এসসি এটা আছেই। যখন পিটিশনটা ফাইল হয় তখন সে ওই মানে ভুলবশত ওই এসসির সার্টিফিকেটটা সেখানে দেওয়া হয়নি। তো এতে জেআরবিটি কী করলো, যখন নোটিশের জবাব আসলো, ওরা বলল সে ইউআর, তাই ওকে দেওয়া হয়নি। এত গর্দব, এত মানে মাথা মোটার দল না ওরা আর কোনো পায়নি। আরে ওদের কাছে এটাও আছে, প্লাস ওদের কাছে এই প্রমাণটাও আছে। সে যখন আরটিআই করে জানতে চাইলো যে সে কত পেয়েছে, তখন সে এসসি হিসাবে লিখেছিল যে ও এসসি, এবং তখন সে এই আরটিআই এর মধ্যে আমি করে দিয়েছিলাম আরটিআইটা, এটার সঙ্গে অ্যানেক্সচার করা হয়েছিল ওর অ্যাডমিট কার্ডটা, যেই অ্যাডমিট কার্ডের মধ্যে এসসি আছে। তখন কি কোনো স্ক্রুটিনি করেছিল ওরা? আফটার এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন ওয়াজ হেল্ড, ওয়েদার স্ক্রুটিনি অফ ডকুমেন্টস হ্যাজ বিন ডান? নো। তাহলে কি করে থাকবে ওদের কাছে রেকর্ড? ওরা তো রেকর্ডটা রাখিনি, ওরা তোর এই যে রেকর্ডটা রাখিনি, এটার জন্য আদালত খুবই চটে গেল যে তোমরা যদি আজকে স্ক্রুটিনি করতে, তাহলে তোমাদের কাছে রেকর্ডটা থাকতো। আর যারা বঞ্চিত হয়েছে রিটেন এক্সামের, যেমন এই যে কিঙ্কর 57 পেয়েছে, কাট অফ কত গিয়েছিল? 72, ইয়েস 72 গিয়েছিল এসসি, ঠিক আছে। তো এটার জন্য দায়ী কারা? অথরিটিসরা। এটা কি হয়েছে 100% ট্রান্সপারেন্সি? স্ক্রুটিনি হয়নি, একটা স্টেপ বাকি রয়ে গেল, আর ফলো হয়নি। শুধু কি তাই, ওএমআর শিট দেখতে দিচ্ছে না, কারণ ওএমআর শিটের মধ্যে আমি 110% গ্যারান্টি, এটা যদি লাড়া দেওয়া হয় তাহলে এখানে অনেক রাঘব বয়ালরা ধরা পড়বে, ঠিক আছে, আমি 110% শিওর। এদিকে যায়নি কিন্তু আদালত, এদিকে যদি যেতে পারে, আদালত যাবে। যদি আদালতে এই কেসটা নিয়ে আরও টানা হেঁচড়ে করে, জোর লাগাকে হাইশা, দম লাগাকে হাইশা গভর্নমেন্ট যদি করে আর কি, যদি এটাকে আবার ডিভিশন বেঞ্চে নিয়ে যায়, এটা ওই বৃত্তর মধ্যে থাকতে হবে গভর্নমেন্টকে প্রমাণ করতে হবে যে কমন যে অ্যাডভার্টিজমেন্ট হয়েছিল, কমন এই এক্সামটা নেবার ওদের কাছে কোনো ক্যাবিনেট অ্যাপ্রুভেল ছিল, ক্যাবিনেটের অ্যাপ্রুভেল এই রুলসটা মেনে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান, এটা ওই 2410কে ডাইরেক্টলি এমন করে নিতে পারবে। এবং যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন মেডিকেল অফিসার এবং একটা ড্রাইভার, একটা গ্যাজেটেড অফিসার আর একটা নন গ্যাজেটেড, হ্যাঁ, এটা কি ক্লাব করা যাবে? কখনো যাবে না। এই প্যাটার্ন কি, এক্সাম প্যাটার্ন কি সেম থাকবে? কখনো থাকবে না। আরও সিম্পল করে দিই, এলডিসি আর ড্রাইভার হবে? কখনো হবে না। হয় কখনো? হয় না। আখ্যা মানে ইন্ডিয়াতে এটার কোনো নজির নেই, ইন্ডিয়া ছোড়ো ইউনিভার্সে এটার কোনো নজির নেই। অবশ্য ওখানে এসএসসি নিয়ে বলা যায় না, এসএসসি কী করে, এসএসসির মধ্যে তো আনশান্ডে যা করেছে এসএসসি ঘোটালা সবার সামনে প্রমাণিত। এসএসসির মতো জায়গায় যদি এরকম ঘোটালা হয়, জেআরবিটি কোন ক্ষেত কি মূলি, তো এরকম ঘটনাগুলো ঘটেছে। তো আমি প্রথম থেকেই বলেছিলাম 100% ট্রান্সপারেন্সি হয়নি। যে বা যারা বলতো ওদের মুখে থু, যা সালা চেহারা দেখে আয়। এখন আদালতের থাপ্পা লেগে গেছে, আমি যেটা বলতাম এটাই সঠিক, আদালতের থাপ্পা লেগেছে, ঠিক আছে। এখন আমার কিচ্ছু প্রমাণ করবার দরকার নেই বন্ধুরা। যারা চাকরি পেয়েছে তাদের প্রতি আমার কোনো জিজ্ঞাসা ছিল না, ওরা চাকরি করুক, ওদের চাকরির জন্যই তো আমি লড়াই করেছিলাম যখন আটকে গিয়েছিল। তোমরা মনে করে দেখো, কম লড়াই করিনি, কিন্তু কেউ কেস করতে রাজি ছিল না, মানে কেসের সম্বন্ধে ওরা আইডিয়াই ছিল না কে কেস করেছে, কি টাইপের কেস।
ওরা এখন বিশ্বাসঘাতকতা করেছে, সেটা ওদের ব্যাপার। কর্মা রিটার্নস ব্যাক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওরা চাকরি পাবার পর বঞ্চিত যারা হয়েছে, এই সমস্ত ফাইজলামোর কারণে যারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য আমি লড়াই শুরু করেছিলাম। তখন আমাকে অনেকে বলেছিল যে কেন মানুষের চাকরি খাবার জন্য আমি লড়াই করছি। কিন্তু বললাম, আমি ওদেরকে বলেছিলাম, আমি কারোর চাকরি খাবার জন্য না, চাকরি দেবার জন্য আমি লড়াই করছি, যারা বঞ্চিত। কারণ পোস্ট ভ্যাকেন্ট আছে, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না, এটা গভর্নমেন্টের রুলসে নেই। গভর্নমেন্ট রুলস বানায়, কিন্তু এটা অথরিটিসরা ফলো করে না। এখান দিয়ে ওরা পাকনামি করে, ঠিক আছে, ওরা পাকনামি করে, অনেক কিছু করে, ওরা তলে তলে অনেক করে ঢোকায়, অনেক কিছু করে, ঠিক আছে। যেমন তোমাদের খেয়াল আছে কি না, 2023-এর টাইমটাতেই, 22-এর শেষে না 23-এর সময় জানি, একটা ফর্ম ফিল আপ হয়েছিল বিধানসভার, এইগুলো সব বাতিল করে দিল। এখানে ওরা আউটসোর্সিং নিয়ে নিল। কেন? এত বঞ্চিত কেন করছো? তো এইরকম টেটনামি করে আর কি, কিছু টেটনা আছে যারা টেটনামি করে, ঠিক আছে। এবং তোমাদের যে 7 CPC দেবার কথা ছিল, 7 CPC দেয়নি। আর শুধু কি তাই, যে টিচাররা আছে, গভর্নমেন্ট টিচাররা যারা টেট দিয়ে এক্সামে ঢুকছে, তাদেরকে 75% টাকা দেওয়া হচ্ছে, করে কনসোলিডেটেড পেমেন্ট দিচ্ছে, আর 25% কেটে রেখে দিচ্ছে। কেন রে ভাই 25% কেন কেটে রেখে দিবি? তাও তোরা বলছিস কোন মেমোরেন্ডাম ফলো করে? 2009 মেমোরেন্ডাম ফলো করে না? মানে যা তা, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2009, সেখানে মেবি না শুড বি করে বলা আছে যে ওদেরকে রেগুলার করতে হবে। আরও আমার কাছে ম্যাটেরিয়াল এভিডেন্স আছে, ঠিক আছে। এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, 2টো ভিডিও বানিয়েছি। সরস্বতী পূজার দিন 2021 না 22-তে জানি, আমার খেয়াল আসছে না, তোমরা দেখে নিও আমার পুরোনো ভিডিও। আমি একটা ব্লেজার পরে আমি বোঝাচ্ছি, তো সেখানে আমি বাজেটের নিয়ে, আমি প্রভিশন নিয়ে আমি সমস্ত কিছু বলে দিয়েছিলাম যে টিচারদের কখনো রাখা যায় না, এই ফিক্সে রাখা যায় না, 5 বছরের ফিক্সে। এটা নিয়ে কেস করেছিল, ঠিক আছে, বিপ্লব কি যেন ওরা, অ্যান্ড 10 আদার্স ভার্সেস স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড আদার্স, ওদেরকে আমি তথ্য জোগাড় করে দিয়েছিলাম। কিন্তু যে ম্যাটেরিয়াল এভিডেন্সটা, সেটা ওদেরকে আমি বলেছিলাম যে আমি দেবো তোমাদেরকে, আমি যেই অ্যাডভোকেটকে দিয়ে কেস করাচ্ছি ওই অ্যাডভোকেটের দিয়ে তোমরা কেসটা করো। ওদেরকে আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এনে দিয়েছিলাম, ওরা আমার কথা শুনেনি, ওরা গিয়ে ওই অরিজিতের কাছে কেস করলো, ঠিক আছে। কেসটা হেরে গেল। 2022-এ কেস করেছিল, 2024-এ হেরে গেল, ঠিক আছে। গভর্নমেন্ট কমিটি বসিয়েছিল, কিন্তু কমিটি বসালে কী হবে, 10,330-এর জন্যও তো কমিটি বসিয়েছিল, সেই কমিটির রিপোর্ট আজ পর্যন্ত গভর্নমেন্ট দেয়নি। তো এরকমভাবে কমিটি বসালে কী হবে, সরকারের কাছে তো তথ্য দেখাতে হবে যে আমাদের কাছে স্ট্রং এভিডেন্স আছে, ম্যাটেরিয়াল এভিডেন্স আছে। তো আমার কাছে ম্যাটেরিয়াল এভিডেন্স আমি ভিডিও করে দেখিয়েছিলাম, দিস ইজ ম্যাটেরিয়াল এভিডেন্স। এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে এটাই টিকবে, এই ডকুমেন্টটা এটাই টিকবে, কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের স্টেট পলিসির মধ্যেও আছে। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু ওরা ইনিশিয়েটিভ নেয়নি, আর কি করব। তো এমনভাবেই জেআরবিটির অনেকেই আমার উপর ভরসা ছেড়ে দিয়েছিল, কিন্তু যারা ভরসা রেখেছে আজকে ওরা সাকসেস। কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যারা রিটেন টেস্টে সাকসেসফুল হয়েছে, 30% যারা রিজার্ভ ক্যাটাগরির পেয়েছে এবং আনরিজার্ভ যারা 35% স্কোর করেছে, তাদের থেকে ডকুমেন্ট সংগ্রহ করে তাদেরকে ইন্টারভিউ মারফত যে খালি পোস্টগুলি আছে সেটাতে পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন রুল মেনে 100% রোস্টার মেনে তাদেরকে নিযুক্তি দিতে হবে। এটার মধ্যে কাদের ফায়দা হয়েছে জানো? টেকনিক্যাল পোস্টের ওদের ফায়দা হয়েছে, কারণ এটার মধ্যে প্রচুর খালি টেকনিক্যালের, নন টেকনিক্যালও খালি। এতদিনে অনেকেই রিজাইন করেছে, মিসেলেনিয়াস পোস্ট, মিসেলেনিয়াস 1, মিসেলেনিয়াস 2, মিসেলেনিয়াস 3 অনেকেই পেয়ে গেছে। তো নন টেকনিক্যাল থেকে টেকনিক্যালদের ফায়দা হয়েছে, কারণ সেখানে ওরা রিটেনে সাকসেসফুল যারা হয়েছে
ইন্টারভিউ যখন দিতে যাবে তখন দেখা যাবে যে এখানে ক্যান্ডিডেটই নাই। পোস্ট অনেকগুলি কিন্তু ক্যান্ডিডেট বহুত কম, কারণ রিটেনে খুব কম সংখ্যাতে টিকেছিল। আর অনেকে তো জানেই না ওরা টিকেছে কি না, অনেকে অ্যাডমিট কার্ডই হারিয়ে ফেলেছে। তো তার জন্য আমি বলছি যে আজকের এটা গ্র্যান্ড সাকসেস, এবং কোর্ট খুবই অ্যামিকেবল সলিউশন দিয়েছে, এবং এটার জন্য অনেকের মানে কি বলবো, অনেকের মরিচের লঙ্কার গুঁড়া লাগবে, এটা শুনে লঙ্কার গুঁড়া লেগে যাবে। মরিচের জ্বালা পোড়ায় ওরা থাকতে পারবে না, কারণ টেকনিক্যালের ওরা তো জাস্ট যাবে, যেটা যাতে পিকনিকের মতো হয়ে যাবে, জাস্ট চেহারা দেখাতে যাবে। এই দেখুন আমার চেহারাটা, কত নাম্বার দেবেন দিন, নাম্বার মাইনে রাখবে না। আর অন্তত 30-র মধ্যে তো 10-12 দেবেই, আউট অফ 30 10 to 12 এমনিতেই দেবে। আর 10 to 12 দেখ, 2 দেখ, 5 দেখ, কিচ্ছু যায় আসে না, শুধু এখানে গিয়ে ফর্মালিটি সই করেছে, ইন্টারভিউ ফেস করেছে, শেষ, ওদের চাকরি কনফার্ম। এটা যদি গভর্নমেন্ট ডিভিশন বেঞ্চে নিয়ে যায় তাহলে গভর্নমেন্টের নেতিবাচক ভঙ্গিমাটা ধরা পড়বে, কারণ এটা সামগ্রিকভাবে সবার জন্য দিয়েছে। এটা সমস্ত বেকার কুলের জন্য যারা বঞ্চিত হয়েছিল ওই টাইমে, এটা তাদের জন্য। নতুন করে যদি গভর্নমেন্ট দিতে চায় JRBT 2 হিসাবে দেখ না, এটা তো যেটা হয়ে গেছে, যারা এটার মধ্যে পার্টিসিপেন্ট ছিল তাদেরকে দেখ, এটা তো খুব এমিকেবল সলিউশন। এখন যদি এটার মধ্যে সরকার এটা নিয়ে ঘাটাঘাটি করে তাহলে JRBT 2ও ভেস্তে যাবে, তাহলে এমনও হতে পারে পুরোটা ক্যান্সেল। তখন ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন লাগিয়ে ইনজাংশন লাগিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা সাংঘাতিক একটা মানে বিষয়। কিন্তু গভর্নমেন্ট যদি এখানে নাড়াচাড়া দেয় তাহলে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, আর যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে ওই কলকাতার যেমন অবস্থা হয়েছে 26,000 ঠুস, এগুলো ঠুস হয়ে যাবে। তাহলে এখানে সরকারের নেতিবাচক ভঙ্গিমা না নিয়ে ইতিবাচক ভঙ্গিমা এখতিয়ার করতে হবে। যেটা বলেছে কোর্ট এটা মানতে হবে। এখন তো প্রমাণিত এত ভুল করেছে, ভুল করে তারপর যদি আবার চোরের মার বড় গলা হয়, চোরিয়ে এক একটাকে চর মেরে মেরে, আমি বেকারদের যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আমি বলে দিচ্ছি, যদি এরকম করে গিয়ে চোরিয়ে গাল ফাটিয়ে দিয়ে আসবে। কারণ এখানে, এবং যারা চাকরি পেয়েছে তাদেরকেও আমি বলে দিচ্ছি যে পরে কিন্তু তোমাদের চাকরি নিয়ে গভর্নমেন্টই ছেলে খেলা করবে, ঠিক আছে? এখন কিন্তু কোর্ট তোমাদের চাকরি বাঁচিয়ে দিয়েছে, এবং যারা বঞ্চিত তাদেরকে শুধু সুযোগ করে দিয়েছে। এতে তো কারোর প্রবলেম থাকার কথা নয়, গভর্নমেন্টেরও প্রবলেম থাকার কথা নয়, কারণ গভর্নমেন্টের আলাদাভাবে কোনো টাকা স্যাংশন করতে হবে না, এটা অলরেডি স্যাংশন পোস্ট। যদি কিচ্ছু করে তোমরা প্রোটেস্ট করবে, কিভাবে করবে তোমরা জানো, তোমরা। আর যে অথরিটি পাকামো করবে, কোর্টের উপর দিয়ে পাকামি করবে, তাদের এই সমস্ত অথরিটির গাল একদম থাপড়িয়ে ফাটিয়ে দিয়ে আসবে। তোমাদের সঙ্গে বেকারদের সঙ্গে কি ফাজলাম ওইগুলি, যেখানে কোর্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে। কোর্ট কি না জেনে বুঝে দিয়েছে নাকি? এই কোর্টে কেস করতে পয়সা লাগে না? যারা পিটিশনাররা কেস করেছে পয়সা লাগেনি ওদের? গভর্নমেন্ট কি সাহায্য করেছে এটার জন্য? গভর্নমেন্ট বলেছে এটা সঠিক না বেঠিক? তখন তো গভর্নমেন্ট কোনো ইয়ে করেনি, এখতিয়ার করেনি। উল্টো এই কেসটা যাতে হেরে যায় বেকাররা, এটার জন্য গভর্নমেন্ট অ্যাডভোকেট নিযুক্তি করে করে রেখেছে, নাটক করেছে। শেষ পর্যন্ত মানে লেগে রয়েছিল যাতে কোনো মতেই এটা বেকাররা না পায়। এটা কম্বাইন। আরে তো যেগুলো বাকি আছে, যে পোস্টগুলো যারা বঞ্চিত আছে, তাদের কি ওরা কি মানুষ না? ওরা কি মানে সুযোগ পেতে চায় না? ওদের কি চাকরি দরকার নেই? এত নেতিবাচক ভঙ্গিমা কেন? আমাদের টাকা দিয়ে আমাদেরকে বাম্বু দিচ্ছে, এটা কোনো কথা হলো? জাগো, সময় আছে এখনো, ঠিক আছে? এমন নেতিবাচক ভঙ্গিমা এখতিয়ার করলে তোমরা একদমই সহ্য করবে না, আমি বলে দিলাম। বাকিটা তোমাদের উপর। আমি যতটুকু করবার, আমি তোমাদেরকে সাহায্য করবার জন্য আমি অনেক করেছি, অনেক ডকুমেন্ট আমি বের করে দিয়েছি। এখন আমি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের হেল্প করছি, এবং ত্রিপুরা পুলিশেরও ওদেরও মেরুদণ্ডহীন, জানি না ওরা কী করবে কি না করবে। 2 জন মাত্র ফার্স্ট অ্যাপিলেট অথরিটির হিয়ারিং হয়েছে, 2 জন গিয়েছে মাত্র, ঠিক আছে? বাকিরা সব ঘরে বসে আছে, খালি বলে কি হবে কি না হবে, মেরুদণ্ডহীন।
বাঙালিদের মেরুদণ্ড একদম ভেঙে দিয়েছে, ঠিক আছে। আর ইয়ে হেলথের ডিপার্টমেন্টের এটা তো আরও বড় ঘোটালা। ওই ইয়ে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের কী যেন ছিল, প্রিভেন্টিভ মেডিসিন, ওটার মধ্যে যে এমপিডাব্লিউ নিযুক্ত হয়েছে, তার মতো তো বড় ঘোটালা। সেখানে তো নাম্বারই দেয়নি, মানে পাবলিশ করেনি, না কোনো লোকাল ডেলিতে, না ওয়েবসাইটে। এত বড় ঘোটালা, সবাই সহ্য করে বসে আছে। বাহ, সাবাস, সেলুট জানাই তোমাদের। কি নোবেল প্রাইজ, তোমাদের কি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া উচিত, ঠিক আছে। বসে থাকো আর দিন ক্ষণগুনো, আর এদিকে বয়স বেড়ে যাবে, লালিপপ দেবে বসে চয়েছো, ঠিক আছে। আর একটা হচ্ছে টিসিএস টিপিএস কেস, এটাও তো এপ্রিল মাস থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর এর মধ্যে সুপ্রিম কোর্টে 2023-এ এই যে আমি বলেছিলাম এই সমরেশদার কথা, ওরা কেস জিতে, এটা নিয়েও ভিডিও করেছি, কেস জিতে চলে এসেছে, 4 জনকে চাকরি দিতে বলছে ওই অফার লেটার নাকি রেডি করছে, যদি না করে কন্টেম্প্ট করবে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বলে দিয়েছে, কন্টেম্প্ট করে চাকরি খেয়ে ফেলবে, অথরিটির পুরো চাকরি খেয়ে ফেলবে, সুপ্রিম আদেশ যদি না মানে, ঠিক আছে। তাই বলছি, প্রতিবাদ করবার দম রাখো। তোমরা যারা মনে করো যে মানে যারা টেকনিক্যাল আছো, তোমরা অবশ্যই আরটিআই করো, আরটিআই করে তোমাদের নাম্বারটা জানো, এবং নন টেকনিক্যাল আছো তোমরাও আরটিআই করে নাম্বারটা জানো। আশা করি কোর্ট থেকে নির্দেশ আসতে পারে যে তোমরা ডাটাবেস তৈরি করো কারা কারা এরকম পাস করেছে, নতুন করে আবার রিভাইজ করো, এই মেরিট লিস্ট পাবলিশ করো। এটা শুনেছিলাম বলছিল যে রিভাইজ মেরিট লিস্ট পাবলিশ করতে, ঠিক আছে। রিভাইজ মেরিট লিস্ট পাবলিশ করতেই হবে। যদি না করে, গভর্নমেন্ট যদি এটাকে ডিভিশন বেঞ্চে নিয়ে যায়, তাহলে বেকারদের বাম্বু, ঠিক আছে। সাকাররাও বেকার হবার সম্ভাবনা প্রবল। সুপ্রিম কোর্ট যদি এত ধান্দলি দেখে, সুপ্রিম কোর্ট এত কিছু দেখবে না, ডাইরেক্ট ফার্স্ট মিনি 10,323, ঠিক আছে। তো এটা তোমাদের হাতে, তোমরা কীভাবে নেবে না, তোমাদের দ্বারাই তো সরকার গঠিত হয়। তো তোমরা সরকারকে জানাও যাতে এটা ডিভিশন বেঞ্চে না নেয়, আলতু ফালতু নিয়ে তো লাভ নেই। তো বন্ধুরা, অনেক কথা বললাম আজকে, আমি আর বলতে পারছি না, অনেক পরিশ্রম হয়েছে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।